আজকে তোমাদের যেটা পড়াবো, আমি গতদিন সেটা পড়ানো হয়নি, আমার পড়ানোর প্ল্যান ছিল কিন্তু হয়ে ওঠেনি। তো সেটা হচ্ছে যে পিএন জাংশন, অর্থাৎ পিএন সংযোগ। দেখতে পাচ্ছ এখানে পিএন সংযোগটা কীভাবে তৈরি করে। অলরেডি আমি তোমাদেরকে গতদিন আলোচনা করেছি যে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে প্রস্তুত করা হয় সে বিষয়ে আমি আগের দিন আলোচনা করেছি। পি টাইপ সেমিকন্ডাক্টর মানেই হচ্ছে সেখানে হোলের আধিক্য সবসময় বেশি থাকবে, অর্থাৎ হোলগুলো হবে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার হিসাবে সামান্য কিছু ইলেকট্রন থাকবে, কিন্তু ম্যাক্সিমাম পার্টটা কিন্তু ক্যারিয়ারের কাজটা কিন্তু হোলগুলোই করবে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি না, মেজরিটি ক্যারিয়ার হিসাবে সেখানে থাকবে ইলেকট্রন, নেগেটিভ চার্জ ইলেকট্রন থাকবে, তাই এন নেগেটিভ, এন ফর নেগেটিভ, এবং সামান্য কিছু হোল থাকবে যেগুলো মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করবে। এখন আমি যখন জাংশন তৈরি করবো, অর্থাৎ এদের দুজনকে জয়েন্ট করতে হবে, জাংশন মানে জয়েন্ট করতে হবে, তো দুটো একটা এন টাইপ আর একটা পি টাইপকে নিয়ে এসে এভাবে জুড়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে, সেটা করে দিতে গেলে সমস্যা আছে। যেটা করা হয়, একটা সেমিকন্ডাক্টরকেই আমি বেছে নেবো, এরকম একটা সেমিকন্ডাক্টর নিয়ে নিলাম, জার্মানিয়াম বা সিলিকন যা খুশি নিয়ে নিলাম, যার একটা সাইডকে আমি ডোপিং করব পি টাইপ আর একটা সাইডকে করব এন টাইপ, এবং এটা আমার নিজের মতো করে আমি করব। কোনটা কতটা করব ডোপিং, পি টাইপটা বেশি করবো না এন টাইপটা বেশি করবো, সেটা কিন্তু আমার উপর ডিপেন্ড করছে। তাহলে এই ধরনের একটা ডোপিং করে আমি পিএন জাংশন তৈরি করতে পারি। তো এই জাংশন তৈরি হওয়ার পর হয় কি জিনিসটা, তো অলরেডি আমি গতদিন আমি যেটা দেখেছি যে জাংশন তৈরি করার পর পি টাইপটাতে যদি দিকটা যদি ভাবি, পি টাইপের দিকটা আমি ছবি এঁকে দেখি, যেখানে দেখো অ্যাকসেপ্টার আমি ছবি এঁকেছি। এই অ্যাকসেপ্টার অর্থাৎ এখানে একটা করে প্রত্যেকটার সঙ্গে একটা করে হোল যুক্ত আছে, অর্থাৎ তারা একটা করে হোল আমাকে সে দিয়েছে, ঠিক আছে, একটা করে হোল দিয়েছে, এবং সে অ্যাকসেপ্ট করার জন্য, অর্থাৎ একটা করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য, গ্রহণ করার জন্য সে সবসময় প্রস্তুত হয়ে আছে, অর্থাৎ, ঠিক আছে। তাহলে দেখো আমি নেগেটিভ হিসাবে দেখেছি কেন, এই অ্যাকসেপ্টারগুলোকে আমি নেগেটিভ হিসাবে দেখাচ্ছি কেন, কারণ হোলগুলো পজিটিভ। সো নেগেটিভ পজিটিভ মিলে কিন্তু এদের মধ্যে কোনো চার্জ থাকছে না, অর্থাৎ নিস্তরিত, এরা পুরো পি পোর্শনটাই কিন্তু আমার নিস্তরিত হয়ে আছে কিন্তু, অর্থাৎ হোল এবং অ্যাকসেপ্টার কিন্তু মিলে আছে কিন্তু। হ্যাঁ, এখানে হোলের আধিক্য আছে, কিন্তু এটা ভেবে নিও না যে তার মানে কিন্তু এখানে এটা তড়িৎগ্রস্ত এই পার্টটা, তা কিন্তু নয়, ঠিক আছে। এখানে আমার হোলের আধিক্য আছে শুধুমাত্র, এরা যতক্ষণ না চলাচল করছে ততক্ষণ কিন্তু তড়িৎ আমি গ্রস্ত আমি বলতে পারছি না তাদেরকে। সো এরা কিন্তু যুক্ত হয়ে আছে এখনও পর্যন্ত, কিন্তু এদিকেও ঠিক সেম জিনিসটা হয়ে আছে, একটা করে এক্সেস ইলেকট্রন এদের ক্ষেত্রে রয়েছে, যে ইলেকট্রনগুলো কিন্তু এদের সঙ্গে যুক্ত হয়ে আছে, যার ফলে এরা কিন্তু চলাচল করছে না। সো ডোনারগুলোকে আমি প্লাস সাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এবং তার সঙ্গে ইলেকট্রন যুক্ত আছে, ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত, এবং ডোনার কিন্তু আমি পজিটিভ তড়িৎ দেখাচ্ছি, কারণ কি এদের সম্মিলিত যে এফেক্ট সেটা কিন্তু হচ্ছে জিরো। কখন এরা পজিটিভ নেগেটিভ হবে না, যদি ইলেকট্রনকে এ ছেড়ে দেয়, ঠিক আছে, এ যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় তখন এ ধনাত্মক আধান হয়ে যাবে। ঠিক একইভাবে এ যদি ইলেকট্রনকে গ্রহণ করে নেয় তাহলে কিন্তু এ নেগেটিভ আধান হয়ে যাবে, ঠিক আছে। তার আগে কিন্তু এরা কিন্তু নিস্তরিত অবস্থাতেই কিন্তু থাকবে, পি টাইপটাও তাই, এন টাইপটাও তাই। এইবার এদেরকে যখন সংযোগ আমি করে দিলাম, তখন এই সংযোগ স্থলের মধ্যে দিয়ে কী ঘটতে থাকবে না, ঘটতে থাকবে হচ্ছে যে ব্যাপন, যেটাকে বলে ডিফিউশন। তোমরা পড়েছো যে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে নিজে নিজেই যেতে পারে, এটাকেই তোমার ব্যাপন বলে। তো এখানেও সেই ব্যাপনটা কিন্তু ঘটতে থাকবে, ইলেকট্রনগুলো, অর্থাৎ এদিকে যেহেতু ইলেকট্রন নেই, ইলেকট্রনগুলো এদিকে আসতে শুরু করবে, হোলগুলোর ঘনত্ব যেহেতু এদিকে বেশি, এদিকে নেই, একদমই কম ঘনত্ব, এই হোলগুলো এদিকে যেতে শুরু করবে, অর্থাৎ ইলেকট্রনরা এদিকে মুভ করা শুরু করবে, হোলসরা এদিকে মুভ করা শুরু করবে, ঠিক আছে, পরিষ্কার? আচ্ছা, এই ব্যাপনের ফলে এই জিনিসটা ঘটবে। এখন ঘটার পর কি হবে না, যেমাত্র এরা এদিকে আসতে শুরু করবে তখনই কিন্তু এই যে তোমার ইলেকট্রনগুলো আছে তারা কিন্তু এই হোলের সঙ্গে কম্বাইন করবে, অর্থাৎ মিলিত হবে, সম্মিলিত হবে। ফলে কি হবে, এইটা হোলের সঙ্গে সম্মিলিত হয়ে যাওয়ার ফলে দেখা যাবে কি না, তাহলে ইলেকট্রনও থাকছে না, হোলও থাকছে না, এরা পরস্পর মিলিত হয়ে গেল, ফলে হলো কি এইটা কিন্তু একটা নেগেটিভ আধান তৈরি হয়ে গেল। একইভাবে হোলগুলো যখন এদিকে ডিফিউশন হয়ে এই প্রান্তে আসবে, তখনও তারা আবার ইলেকট্রনের সঙ্গে কম্বাইন হয়ে কি করবে না, ইলেকট্রনের ঋণাত্মক আধানটাকে নষ্ট করে দেবে। তার ফলে কী হবে না, এই ধনাত্মক আধানগুলো অবশিষ্ট থেকে যাবে। তাহলে দেখো নেক্সট ছবিটা আমাদের কি দাঁড়াবে, নেক্সট ছবিটা এটাই দাঁড়াবে, ডিফিউশনের পর, আফটার ডিফিউশন আমার ছবিটা কি দাঁড়াবে না,
এই জাস্ট ইলেকট্রনগুলো আসার পরে দেখো এই প্রথমে হোলগুলোকে তারা সঙ্গে রিকম্বাইন করলো, ঠিক আছে, অর্থাৎ সম্মিলিত হলো। আমি এই কারণে রিকম্বাইন কথাটা এই কারণেই বলছি, অর্থাৎ মিলিত হওয়া কথাটা এই কারণেই বলছি, কারণ ইলেকট্রনটা কিন্তু হোলটা কিন্তু প্রডিউসড হয়েছে ইলেকট্রনটা ওখান থেকে চলে যাওয়ার ফলে। আমি প্রথম দিন তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে ইলেকট্রন এখানে চলে গেল, তার মানে এখানে একটা হোল সৃষ্টি হলো, ঠিক আছে। সো হোল কিন্তু অন্য কিছু নয়, এটা চলে গেল বলে এখানে একটা হোল তৈরি হলো। তো তারা যখন আবার মিলিত হচ্ছে তখন আমি তাকে রিকম্বাইন কথাটাই বলবো, যে ভেঙে যাওয়ার পর আবার মিলিত হওয়া এখানে, তো ঠিক আছে। এমনটা না যে ওই ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান মিলিত হয়ে যাচ্ছে যেরকম আয়নের ক্ষেত্রে, তা কিন্তু নয় এখানে। তাই এখানে পুনর্মিলন কথাটা বলছে, রিকম্বিনেশন অফ ইলেকট্রন অ্যান্ড হোলস, ঠিক আছে। তো রিকম্বিনেশন হচ্ছে এইখানে। তার ফলে হচ্ছে কি না, এবার দেখো তাহলে অ্যাকসেপ্টার আয়নগুলো কিন্তু শুধুমাত্র ঋণাত্মক হয়েই কিন্তু পড়ে থাকলো, কারণ তারা ইলেকট্রনগুলোকে গ্রহণ করলো। এবং গ্রহণ করার পর তারা কী হলো, এবার কিন্তু তড়িৎগ্রস্ত হয়ে গেল। এতক্ষণ কিন্তু তড়িৎগ্রস্ত কিন্তু ছিল না তারা, ঠিক আছে, নিস্তরিত ছিল, কিন্তু নেট চার্জ কিন্তু জিরো ছিল, এদিকেও নেট চার্জ জিরো ছিল, এদিকেও নেট চার্জ জিরো ছিল, ঠিক আছে। কিন্তু এইবার কিন্তু তারা তড়িৎগ্রস্ত হয়ে গেল এই সাইডটা। তাহলে পি রিজিয়ানে দেখো এখানে একটা নেগেটিভ আধানের একটা স্তর তৈরি হলো। একইভাবে যদি আমি দেখি ইলেকট্রনগুলো যদি রিকম্বাইন করে হোলের সঙ্গে, তাহলে কী হবে, এই দিকে পি টাইপের ক্ষেত্রে এই ডোনারগুলো কিন্তু তখন সবাই ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেল, ঠিক আছে। কারণ কি না, ওর ইলেকট্রনটা কিন্তু হোলসের সঙ্গে রিকম্বাইন করে গেছে, বলে নেগেটিভ চার্জটাকে সে হারিয়েছে। নেগেটিভ চার্জটা হারানোর ফলে কী হবে, পজিটিভ চার্জে আধিক্য দেখা দেবে, অর্থাৎ এই পি সাইডে, এই এন সাইডে আমি এখানে লিখিনি যদিও, এটা পি সাইড আমার আগেই লেখা আছে। এন সাইডটা আমি সবুজ দিয়ে করেছিলাম, তো সবুজ দিয়ে গ্রেড দিয়ে করি এন সাইড। তাহলে এন সাইডে একটা পজিটিভ আধানের একটা স্তর তৈরি হলো, নেগেটিভ আধানের স্তর তৈরি হলো। এবার এরা কি করলো না, এই দুটো যখন এখানে তৈরি হয়ে গেল, তখন দেখো এই ডিফিউশনটা কিন্তু এরা বন্ধ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কি হলো, এদিকে নেগেটিভ আধান, এদিকে পজিটিভ আধান, অর্থাৎ একটা তুমি বলতে পারো যে ওই একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়ে গেল, একটা ব্যাটারির মতো, তাই না। একটা দিকে একটা পাতে যদি পজিটিভ আধানগুলো জমা হয়েছে, একটা পাতে নেগেটিভ আধানগুলো জমা হয়েছে, অর্থাৎ একটা বেরিয়ার, পোটেন্সিয়াল বেরিয়ার তৈরি হয়ে গেল, একটা মানে বিভব প্রাচীর তৈরি হয়ে গেল, যে প্রাচীরটাকে ভেদ করে এই ডিফিউশনটা আর হতে পারছে না। অর্থাৎ ইলেকট্রন আর হোলসগুলো কিন্তু এই ডিফিউশনটা করতে পারছে না, কারণ এখানে একটা বিভবের প্রাচীর তৈরি হয়ে গেছে, পজিটিভ আর নেগেটিভ একটা দুটো আধান তৈরি হয়ে গেছে, মানে দুটো প্লেট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এরা কিন্তু একটা দেখো সেই ব্যাটারির মতো হয়ে গেল জিনিসটা পুরো। তাহলে এই যে বিভব প্রাচীরটা তৈরি হয়ে গেল, মানে প্রাচীর বলতে যেহেতু সে প্রাচীরকে টপকে যাওয়ার ব্যাপার থাকে, অর্থাৎ কি এদের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড বা যে বিভব, ঠিক আছে, যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাকে যদি পার করতে পারি আমি, তবে আমি এদেরকে পার করে প্রাচীরের ওপারে পাঠাতে পারবো। তা যদি না পারি তাহলে এরা যেতে পারবে না কোনোভাবে, এমনি যেতে পারবে না ওই প্রাচীরটাকে টপকে। সো এটা বিভব প্রাচীর মানে একটা ডিপ্লেশন জোন বলছে, ডিপ্লেশন জোন একটা তৈরি হয়ে গেল, যেটাকে নিঃশেষিত অঞ্চল বলছে। এই অঞ্চলের মধ্যে দিয়ে আর কোনো রকম তাহলে ইলেকট্রন হোলসের মুভমেন্ট আর হচ্ছে না। ইলেকট্রন মুভমেন্টসের মুভমেন্ট যদি বন্ধ হয়ে যায় হোলসের, তাহলে কী হবে, তাহলে তো আমার পিএন জাংশন কোনো কাজ করবে না। পরিবাহীর আধানই যদি চলাচল না করতে পারে, বা যার কেরিয়াররাই যদি চলাচল করতে না পারে, তাহলে তো তড়িৎ পরিবহনও বন্ধ হয়ে যাচ্ছে। সো এই বিভব প্রাচীরটাকে এবার অতিক্রম করার প্রয়োজনীয়তা আমার পড়ে যাচ্ছে, ঠিক আছে। এই বিভব প্রাচীরটাকে তাহলে অতিক্রম করতে হবে, সেটা তাহলে কিভাবে করব। এই যে আমি আবার এখানে সুন্দরভাবে ছবিটা দেখিয়েছি, যে এটাকে সেই পোটেন্সিয়াল বেরিয়ার বলছে, যে বিভব প্রাচীর বা পোটেন্সিয়াল বেরিয়ার নাম হচ্ছে ডিপ্লেশন জোন বা ডিপ্লেশন রিজিয়ান বলা হয়, বাংলায় বলে নিঃশেষিত অঞ্চল। তারপরে ডিফিউশনকে বন্ধ করে দিয়েছে। নেক্সট তাহলে কি করব, এদেরকে তাহলে এই প্রাচীরটাকে টপকাতে গেলে বা প্রাচীরটাকে ভেঙে যেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বায়াসিং। বায়াসিং কাকে বলে না, বায়াসিং হচ্ছে যে আমি যখন বাইরে থেকে একটা ব্যাটারি সোর্স বা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব, যে ভোল্টেজটা আমাকে তোমার ওই বিভব প্রাচীরটাকে টপকে যাওয়ার ক্ষমতা দেবে। অর্থাৎ স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে তোমার ইলেকট্রিক ফিল্ড বা যে বিভব প্রাচীরটা যেটা তৈরি হয়েছে দুটো এর মধ্যে, এই হোলস আর ইলেকট্রনের মধ্যে, সেইটার থেকে বেশি বিভব প্রভেদ যদি আমি প্রয়োগ করতে পারি, তাহলে আমি ওই হোলসগুলোকে বা ইলেকট্রনগুলোকে ওর বাইরে নিয়ে আসতে পারবো। তো সেটা কী করতে হবে না, বায়াসিং। বায়াসিং কী জিনিস
না আমি এই দেখো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এই যে পি আর এন জাংশনকে এইভাবে আমরা ছবি দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছি তোমাদেরকে, আগের দিন বলেছিলাম কিনা মনে পড়ছে না। তো এইটাকে পি বলা হয় দিক, এটাকে এন সাইড, ঠিক আছে। পিএন জাংশনকে এইভাবে আমরা এঁকে থাকি ছবিতে। পিএন ডায়োডও বলা হয় এটাকে, ঠিক আছে। ডায়োড, এটাকে পি সাইড এটাকে, আর এটাকে এন এন দিক বলা হয়। এবার এটার সঙ্গে ব্যাটারি লাগাচ্ছি, ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে পি এর সঙ্গে লাগিয়েছি, নেগেটিভ প্রান্তটাকে এন এর সঙ্গে, এন প্রান্তের সঙ্গে লাগিয়েছি। এইভাবে যদি আমি ব্যাটারিটাকে লাগাই তাহলে আমি সেটাকে বলবো ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ সম্মুখ বায়াস। অর্থাৎ ব্যাটারির পজিটিভ প্রান্তকে আমি পি সাইডের সঙ্গে, পি পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভকে লাগিয়েছি, তাহলে আমি সেটাকে বলবো ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসিং করলে কী হবে না, ফরওয়ার্ড বায়াসিং যদি আমি এখানে দিয়ে দিই, অর্থাৎ এই যে ছবিতে তোমাদেরকে দেখিয়েছি, এই ছবিতে যদি আমি এখানে পজিটিভকে লাগিয়ে দিই আর এখানে যদি আমি নেগেটিভকে লাগিয়ে দিই, তাহলে কী হবে, এই নেগেটিভ আধান এই ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করতে শুরু করবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে যাওয়া শুরু করবে। একইভাবে পজিটিভ আধান এই হোলসগুলোকে এদিকে পাঠাতে শুরু করবে, নিশ্চয়ই হোল নিজের দিকে টানবে না কখনোই, বিকর্ষণ করবে, অর্থাৎ হোল এদিকে যেতে শুরু করবে। এখন এই বিভব প্রাচীরকে অতিক্রম করতে গেলে আমি বাইরে যে ব্যাটারিটাকে লাগালাম, সেই ব্যাটারিটার ভোল্টেজ, এই যে এদের মধ্যে যে বিভবের যে পার্থক্য তৈরি হয়ে গেছে, সেই বিভব পার্থক্যকে ছাড়িয়ে যেতে হবে। ঠিক যখনই ছাড়িয়ে যেতে পারবে, আমি সেই পরিমাণ ভোল্টেজ দিতে পারবো, তখনই কী হবে না, এই ডিপ্লেশন রিজিয়ানটা পার করে কিন্তু ওরা হোলস আর ইলেকট্রন এদিক থেকে ওদিক মুভমেন্ট শুরু করে দেবে, ঠিক আছে। তাহলে এই ভোল্টেজটা আমাকে দিতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু দেখা যাবে যে আমি একটা সুন্দর তড়িৎ প্রবাহ এখান থেকে পাবো, সুন্দর তড়িৎ প্রবাহ পেয়ে যাবো, অর্থাৎ ইলেকট্রনস হোলস চলাচল শুরু করলো এবং আমিও তড়িৎ প্রবাহ পেতে শুরু করলাম। এখন এই তড়িৎ প্রবাহটা যদি গ্রাফিক্যালি আমি প্লট করি তাহলে কীরকম হবে, গ্রাফিক্যালি প্লট করলে এটা এরকমই দাঁড়াবে যে এই প্রথম দিকে আমি দেখো ভোল্টেজটাকে বাড়াচ্ছি, কোনো কারেন্ট কিন্তু পাচ্ছি না, ভোল্টেজ বাড়াচ্ছি কোনো কারেন্ট পাচ্ছি না, কোনো কারেন্ট পাচ্ছি না, এই অবধি যে ভোল্টেজটাকে দিলাম, ঠিক অমনি একটু একটু করে কারেন্ট পেতে শুরু করলাম এবং তারপরে সুন্দর কারেন্ট পেয়ে গেলাম। কেন কারেন্ট পেলাম না, কারেন্ট পেলাম না ওই পোটেনশিয়াল ব্যারিয়ারটার জন্যে, ঠিক আছে। ওই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে আমি ভাঙতে আমার এই পরিমাণ ভোল্টেজ লেগেছে। মোটামুটি আমরা প্র্যাকটিক্যাল ল্যাবে এই প্র্যাকটিক্যাল যখন করবো, মোটামুটি 0.6 ভোল্ট থেকে 7 ভোল্ট এই পরিমাণ ভোল্টেজ ওই পোটেনশিয়াল ব্যারিয়ারটার থাকে, ঠিক আছে। ওই ব্যারিয়ারটাকে ভাঙতে গেলে আমাকে এই পরিমাণ ভোল্টেজটা দিতে হয়, ঠিক আছে। তো এইটা দেওয়ার পর কিন্তু 0.6 ভোল্টের পর থেকে এ সুন্দরভাবে বাড়বে, অর্থাৎ প্রথম দিকে আমি কোনো কারেন্ট কিন্তু পাবো না, ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কোনো কারেন্ট পাচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমি সুন্দর কারেন্ট পাবো, এরপর তারপরে এইভাবে কিন্তু ইনক্রিজ করবে কারেন্টটা। আমি এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে আমি এখানে ছবিটা এঁকেছি, এই হোলসগুলো মুভ করছে, ইলেকট্রনগুলো মুভ করছে, ঠিক আছে। অর্থাৎ ডিপ্লেশন রিজিয়ান আর থাকলো না, কোনো প্রাচীর আর থাকলো না, ঠিক আছে। এই ভোল্টেজটা আমি যখনই আমি এক্সিট করে যাব ফরওয়ার্ড বায়াস দিয়ে, তখনই কিন্তু আর কোনো তোমার প্রাচীর থাকছে না, অর্থাৎ আমার খুব সুন্দর কারেন্ট পাচ্ছি। এখানে একটা কথা তুমি তোমরা বলে রাখবো যে ভি ভার্সেস আই কার্ভ এখানে টেনেছি, তোমরা ওহমের সূত্রতে ভি ভার্সেস আই কার্ভ পেয়েছো এর আগে, ওহমের সূত্রতে ভি ভার্সেস আই কার্ভ একদম স্ট্রেট লাইন পেয়েছো এখানে, এবং এখান থেকে তোমরা ইজিলি রোধ বার করতে পেরেছিলে ভি বাই আই করে। এখানে কিন্তু ভুলক্রমেও কিন্তু কেউ ওইভাবে রোধ বার করতে যাবে না, অর্ধপরিবাহীর রোধ কেউ কিন্তু ভি বাই আই করে কখনো বার করতে যাবে না, কারণ এটা কিন্তু স্ট্রেট লাইন নয়। তুমি এখানে যদি ভি বাই আই করো একরকম বেরোবে, এখানে যদি ভি বাই আই করো একরকম বেরোবে, কিন্তু এটা যেমন স্ট্রেট লাইন বলে কি এর নতিটা সর্বদা সমান, সেই কারণে তুমি ভি বাই আই যেখানে যে পয়েন্টই বার করো না কেন সমানই হবে 8টা, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু তুমি যদি এখানে ভি বাই আই বার করো একরকম বেরোবে, এখানে বার করলে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এরকম বেরোবে। তাহলে এদের ক্ষেত্রে কি রোধ হয় না? হ্যাঁ, রোধ হয়, সেই রোধের মান বারও করা যায়, কিন্তু সেই রোধটাকে আমরা বলি ডায়নামিক রেজিস্ট্যান্স, অর্থাৎ চলমান রোধ, একটা নির্দিষ্ট রোধ নয় কখনোই। তাই কখনোই কিন্তু ভুল করে এই জিনিসটা কখনো করবে না, ঠিক আছে। বেশ, তাহলে আমার হলো ফরওয়ার্ড বায়াস। এবার আসছে আমার রিভার্স বায়াস, অর্থাৎ বিপরীত বায়াস, সম্মুখ বায়াস, বিপরীত বায়াস। কী জিনিস? ঠিক উল্টো জিনিস, অর্থাৎ পজিটিভকে পজিটিভের সঙ্গে লাগিয়েছিলাম, নেগেটিভকে নেগেটিভের সঙ্গে লাগিয়েছিলাম, এবার উল্টো কাজটা করবো, অর্থাৎ পজিটিভ প্রান্তটাকে ডায়োডের বা পিএন জাংশনের পজিটিভ প্রান্তটাকে ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে লাগালাম, আর নেগেটিভ প্রান্তটাকে ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে লাগালাম। তাতে কি হবে? তাতে হবে এটাই, যে এই ছবিটা যদি আমি আবার দেখি, যে এই দিকে যদি আমি নেগেটিভ বায়াস দিই আর এদিকে যদি আমি পজিটিভ বায়াস দিই, তাহলে কী হবে? এ তো ইলেকট্রনগুলোকে আঁকড়ে ধরে থাকবে, এই পজিটিভ বায়াস ইলেকট্রনগুলোকে তো আঁকড়ে ধরে থাকবে, এ তো ছাড়বেই না, অ্যাট্রাক্ট করবে। এখানেও ঠিক তাই, এখানে যদি আমি নেগেটিভ বায়াস দিয়ে রাখি তাহলে তো হোলসগুলো তো এখানে অ্যাট্রাক্ট হয়ে থাকবে, আটকে থাকবে আকর্ষণ বলের জন্যে,
যাওয়ার তো কোনো প্রশ্নই নাই ওদিকে, এও হোলস ওদিকে যেতে পারবে না, এ ওদিকে যেতে পারবে না। উল্টে কী হবে, এই ডিপ্রেশন রিজিয়নটা দেখবো আরও বড় হয়ে গেল, এত বড় হয়ে গেল, ডিপ্রেশন রিজিয়নটা আরও বড় হয়ে যাবে। অর্থাৎ আমার যে নিঃশ্বসিত অঞ্চল তার পরিমাণটা আরও বেড়ে যাবে। অর্থাৎ সেখানে আমার চলাচলের কোনো জায়গা আর থাকছে না, কেরিয়ারগুলো আর চলতে পারছে না। অর্থাৎ আমি কোনো কারেন্ট আমি আর পাবো না, হোলসও চলতে পারছে না, ইলেকট্রনও চলতে পারছে না, ফলে কী হবে, কোনো কারেন্টই আমি পাবো না। এই দেখো ডিপ্রেশন রিজিয়ন আরও বড় হয়ে গেছে, ঠিক আছে ছবিতে। কিন্তু আমি তবুও দেখিয়েছি যে হ্যাঁ ইলেকট্রন মুভ করছে, হোলস মুভ করছে। কিন্তু ভালো করে দেখো, পি সাইড থেকে ইলেকট্রন মুভ করছে, এন সাইড থেকে হোলস মুভ করছে, কিন্তু তা কি হওয়ার কথা? তা তো হওয়ার কথা নয়। হোলস তো পি সাইডে থাকে আর ইলেকট্রন থাকে এন সাইডে, কিন্তু পি সাইড থেকে ইলেকট্রন হোলস আছে। তার মানেটা কি না, এন সাইডে আমি আগেই বলেছি যে মাইনরিটি কেরিয়ার অর্থাৎ সংখ্যা গুরু, যে এই সংখ্যা লঘু যে কেরিয়ার হিসাবে হোলস থাকে এন সাইডে। হ্যাঁ মেজরিটি কেরিয়ার এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, অবশ্যই মেজরিটি কেরিয়ার ইলেকট্রন, কিন্তু মাইনরিটি কেরিয়ার হিসাবে সামান্য পরিমাণে কিছু হোলস এখানে কিন্তু থাকে এন টাইপেও। আবার একইভাবে ঠিক পি টাইপের মধ্যে মেজরিটি কেরিয়ার হোলস হলেও মাইনরিটি কেরিয়ার হিসাবে সামান্য পরিমাণে ইলেকট্রন থাকে। তা এই মাইনরিটি কেরিয়ারগুলো কিন্তু মুভ করবে তখন এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। তার ফলে এই মাইনরিটি কেরিয়ার বা সংখ্যালঘু যে আমার যে বাহক, ঠিক আছে, এই সংখ্যালঘু বাহকের জন্য আমি একটা মিনিমাম কারেন্ট পাবো, খুবই কম, নায়েরই সমান। এই কারেন্ট ধরা যায় না, ঠিক আছে, মোটামুটি -6 অ্যাম্পিয়ার রেঞ্জে, অর্থাৎ এরকম একটা রেঞ্জে কারেন্ট, ও নায়েরই সমান প্রায়। আমরা ওই জন্য ওই গ্রাফটাও আঁকি না। এই গ্রাফটা অনেকটা এরকম হয়। এই গ্রাফটাকে যদি আমি একটু নেগেটিভ দিকটাকে যদি আঁকার চেষ্টা করি, তাহলে এইটা মোটামুটি এই হয়ে এই রকম, অর্থাৎ জাস্ট কয়েক অল্প সামান্য কারেন্ট এরকম পাই, ঠিক আছে। বইয়ে দেখবে ছবিটা আছে এইরকম, এইটুকু কারেন্ট পাবো হয়তো, ঠিক আছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে। তাহলে রিভার্স বায়াসের ছবিটা হচ্ছে এইটা, একই ছবিতেই আমরা দুটোকে এঁকে দিই, ঠিক আছে। রিভার্স বায়াসের ছবি হচ্ছে অ্যাকচুয়ালি এটা। অর্থাৎ পিএন জাংশনে আমি যদি রিভার্স বায়াসে পিএন জাংশনকে কাজ করাতে যাই, জাংশনের পিএন জাংশনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সোজা কথা হচ্ছে কোনো কারেন্ট যাবে না। অর্থাৎ তাহলে একটা জিনিস এখান থেকে পরিষ্কার যে এই পিএন জাংশনকে যদি আমি ফরওয়ার্ড বায়াসিংয়ে দিই, ফরওয়ার্ড বায়াসিং দিলে আমার কারেন্ট পাবো, রিভার্স বায়াস দিয়ে দিলে আমি কোনো কারেন্ট পাবো না। অর্থাৎ এটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু কারেন্টটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এর কাজটা অনেকটা ভালভের মতো। তোমরা জীবনবিজ্ঞানে ভালভ পড়েছো, তাই তো? ভালভ কথার অর্থ হচ্ছে যে সবসময় একদিকে খোলে ভালভের। যেরকম দেখবে জীবনবিজ্ঞানে তোমরা পড়েছো যে হার্টের যে জিনিস তোমরা পড়েছো, সেখানে তোমরা আরও ভালো জানো আমার থেকে নিশ্চয়ই, যে অলিন্দ থেকে রক্ত আসে নিলয়ে, সেখানে অলিন্দ নিলয় একটা ভালভ থাকে, ঠিক আছে। সেই ভালভটা কিন্তু ওই অলিন্দ থেকে নিলয়ের দিকেই রক্তকে পাঠাতে পারে, কিন্তু নিলয় থেকে ঘুরে ব্যাক করে কিন্তু কোনোদিন অনিন্দতে যেতে পারবে না রক্ত, ঠিক আছে। সো একদিকে যায়। ভালভ কথাটার অর্থ হচ্ছে যে একমুখী, সবসময় একদিকে খুলবে। ভালভ জিনিসটাই মানেটাই তাই, একদিকে খুলবে। এটাও ঠিক তাই, অর্থাৎ ফরওয়ার্ড বায়াস দিলে তবেই আমার কারেন্টকে পাঠাবে, রিভার্স বায়াস দিলে কোনো কারেন্টকে সে পাঠাবে না। তাহলে আমি না হয় এখানে না হয় ডিসি দিয়েছি বলে এটা সবসময় ফরওয়ার্ড বায়াস হচ্ছে এবং কারেন্ট পাচ্ছি, কিন্তু আমি যদি এখানে একটা এসি সোর্স লাগিয়ে দিতাম তাহলে কি হতো? তোমরা খুব ভালো করেই জানো যে এসি সোর্সে প্রথম হাফ সাইকেলে এই দিকটা পজিটিভ ওদিকটা নেগেটিভ হলে পরবর্তী হাফ সাইকেলে কী হবে, এদিকটা নেগেটিভ হবে ওদিকটা পজিটিভ হবে। তাহলে কি জিনিসটা ঘটবে না, প্রথম হাফ সাইকেলে এটা ফরওয়ার্ড বায়াস পাবে, ডায়োডটা আমার পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস পাবে, অর্থাৎ কারেন্ট খুব সুন্দর যাবে। কিন্তু নেক্সট হাফ সাইকেলে কিন্তু রিভার্স বায়াস হয়ে যাবে এটা, তখন আর কিন্তু কারেন্ট যাবে না। আবার পরবর্তী হাফ সাইকেলে আবার ফরওয়ার্ড বায়াস পাবে, তখন আবার কারেন্ট যাবে। অর্থাৎ গ্যাপ 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 দিয়ে কারেন্টটা যাবে। কন্টিনিউয়াস কারেন্ট আমি তাহলে এসির ক্ষেত্রে পাবো না। তাহলে কি হবে, অ্যাকচুয়ালি এসি যে দুমুখে যে কারেন্টটাকে এসি যে পাঠাই, একবার এদিক থেকে এদিক একবার এদিক থেকে এদিক, এই দুমুখ কারেন্ট কিন্তু আমি পাবো না। অর্থাৎ এসির সোর্সের লাইনে যদি আমি একটা ডায়োডকে প্লেস করে দিই, এরকম পিএন ডায়োড, এটাকে পিএন জাংশন বা পিএন ডায়োড বলা হয়, ঠিক আছে। ডায়োড মানে হচ্ছে দুটো ইলেকট্রোড, ডাই মানে দুই, ইলেকট্রোড মানে তড়িৎদ্বার, তো এটাকে ডায়োডও বলা হয়, ঠিক আছে। ডায়োড ভাল্ব বলা হয় অ্যাকচুয়ালি, ডায়োড ভাল্ব, পিএন ডায়োড বলছি আমি এটাকে। সো পিএন ডায়োড যদি আমি এসি সোর্সের মধ্যে লাগিয়ে দিই লাইনে, তাহলে আমি কি দেখব না, এসির এই দুমুখী যে ভার্সান, অর্থাৎ একবার এদিক থেকে ওদিক একবার ওদিক থেকে এদিকে যে কারেন্ট আসে, এটা কিন্তু হবে না, একদিকেই সবসময় কারেন্টে যাবে। অপর যে হাফ সাইকেল সেগুলো কিন্তু সব বাদ চলে যাবে। তাহলে কী হবে, এসি ডিসি হয়ে যাবে, সিম্পল সোজা কথাই, অর্থাৎ একমুখে পাঠাবে, ঠিক।
তাহলে এসিকে ডিসি করতে আমার এই ডায়োড ভাল্ব বা পিএন ডায়োড কাজে লাগে, ঠিক? এসিকে ডিসি করতে এই জিনিসটা তাহলে কাজে লাগে। তোমরা বইটা ভালো করে পড়বে, আমি একটু তাড়াতাড়ি বলে বলে চলে যাচ্ছি, খুব নাহলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক এমনিতেই ক্লাস করাতে গেলে। তাহলে দেখো আমি সেই একমুখীকরণ অর্থাৎ একদিকে নিয়ে আসা এই কাজটা এখানে আমি করেছি, ঠিক আছে? এখানে এসিকে ডিসি বানিয়েছি। তো কীভাবে করেছি না, এখানে একটা ভোল্টেজ লাগিয়েছি, এসি ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ এসিতে লাগিয়েছি, এখানে ডায়োড রেখেছি আমি একটা, ডি নাম দিলাম ডায়োড। এখানে একটা লোড রেজিস্ট্যান্স অর্থাৎ এর মধ্যে দিয়ে কারেন্টটা যাবে, আর এখানে আমি ভোল্টেজটাকে দেখবো কীরকম ভোল্টেজ পাচ্ছি। সো আমি এসি ভোল্টেজ লাগিয়েছি, একবার সাইন কার্ভ, তোমরা খুব ভালো করে এগুলো সম্পর্কে জানো, সাইন কার্ভ। তাহলে প্রথম হাফ সাইকেলে কী হবে, প্রথম হাফ সাইকেলে আমার এদিকটা পজিটিভ হবে, এদিকটা নেগেটিভ হবে, খুব সুন্দর কথা। ডায়োড ফরওয়ার্ড বাস পেয়ে যাবে, পিএন জাংশন ফরওয়ার্ড বাস পেয়ে যাবে, অর্থাৎ সুন্দর কারেন্ট চলে যাবে, আমি ভোল্টেজ একটা সুন্দর পেয়ে গেলাম এখানে এরকম, ঠিক আছে? আমি অ্যাম্পলিচিউডটা নিয়ে কথা বলছি না, কারণ অ্যাম্পলিচিউডটা কম বেশি হতেই পারে, সেটা অন্য কথা, কিন্তু একটা কারেন্ট ভোল্টেজ আমি পাবো মোট কথা। আচ্ছা, নেক্সট হাফ সাইকেলে কী হবে, এই যে পরবর্তী যে হাফ সাইকেলটা নিচের দিকে, তখন কী হবে, উপর দিকটা হয়ে যাবে নেগেটিভ, এদিকটা হয়ে যাবে পজিটিভ, ব্যাস ডায়োড ব্লক হয়ে গেল, রিভার্স বাসে চলে গেল ডায়োড, কোনো কারেন্ট আর পাবো না, ফাঁকা, কোনো কারেন্ট নেই। তারপরে আবার হাফ সাইকেলে কী হবে, আবার আমি এদিকটা পজিটিভ পেলাম, এদিকটা আবার নেগেটিভ হয়ে গেল, তখন আবার কী হলো, আবার আমার ডায়োডটা তখন কাজ করবে ফরওয়ার্ড বাসে, আবার আমি তাহলে এই জিনিসটা পেলাম। অর্থাৎ আমি এসিকে দেখো ডিসি আউটপুট পেলাম, এটা এসি ইনপুট পেলাম। কিন্তু এইটা কি ডিসি আউটপুট বলা যায়? ডিসি তো হয় একদম স্ট্রেট, ভোল্টেজ বাড়বে না কমবে না, একটা ফিক্সড ভোল্টেজ পাবো, একমুখী হলো, ঠিক আছে, এটা মানতে পারি যে হ্যাঁ একমুখী হলো, এসিটা দ্বিমুখী, এটা একমুখী হলো, সেটা মানছি। কিন্তু ডিসি মানে যে একেবারে একটা ফিক্সড ভোল্টেজ, তার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? 220 ভোল্ট তো 220 ভোল্ট, 300 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট, 9 ভোল্ট তো 9 ভোল্ট, তো সেইটা তো হলো না। এরকমভাবে বাড়লো গিয়ে ম্যাক্সিমাম হলো, আবার কমলো দিয়ে খানিকক্ষণ জিরো থাকলো, তারপর আবার বাড়লো, আবার জিরো, আবার ম্যাক্সিমাম জিরো। সো এটাকে ডিসি কিন্তু বলতে পারছি না, কোনো মতে এটাকে ডিসি বলা যাবে না, ঠিক আছে? সো ডিসি কথাটা আমি অবশ্যই কেটে দেবো। হ্যাঁ, একমুখী হলো এটাকে বলতে পারি। তাহলে মাঝে যে জিনিসটা বাদ চলে গেল, এটা বাদ চলে যাওয়া মানে কিন্তু কী হলো, আমার কিন্তু ভোল্টেজ ড্রপ করে গেল। তার মানে আমি যদি অ্যাভারেজ করতে যাই, এই পোর্শনটাকে যদি বাদ দিই, তোমরা অলরেডি অ্যাভারেজ করা শিখেছো, দুরকম অ্যাভারেজ শিখেছো তোমরা, একটা অ্যাভারেজ করা আর একটা রুট মিন স্কোয়ার অ্যাভারেজ করা। কিন্তু এই পোর্শনটা যদি বাদ চলে যায়, তাহলে তো কারেন্টের যে আমার যে আরএমএস ভ্যালু, সে ভ্যালু তো অনেক কমে যাবে, বা অ্যাভারেজ ভ্যালু তো কমে যাবে অনেক। তাহলে এই প্রসেস আমার হবে না। তাহলে আমার কী করতে হবে, এটাকে বলছে হাফ ওয়েভ রেকটিফায়ার হলো আমার, ঠিক আছে? রেকটিফায়ার অর্থাৎ রেকটিফাই করছে এটাকে। সো হাফ ওয়েভ পেলাম আমি। ফুল ওয়েভ রেকটিফাই করতে গেলে আমাকে এই প্রসেসে দুটো ডায়োড লাগাতে হবে। সে কী করবে, দুটো ডায়োডের কাজ হবে হচ্ছে যে প্রথম হাফ সাইকেলে একটা ডায়োড ফরওয়ার্ড বায়াস পাবে, তখন আরেকজন রিভার্স বায়াসে থাকবে, তাহলে আমি পাবো। নেক্সট হাফ সাইকেলে কী হবে, অন্য ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, আর প্রথম ডায়োডটা তখন রিভার্স বায়াসে চলে যাবে। তাহলে পরে আমি কী হবে না, আমি সবটাই পাবো। দেখো আমি সেটাই করেছি, এখানে একটা ভি ইনপুট লাগিয়েছি, ইনপুট সোর্স, একটা ট্রান্সফর্মার লাগিয়েছি, দেখো দুটো ট্রান্সফর্মার, প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল, তো ট্রান্সফর্মার, ঠিক আছে? এর সঙ্গে ইনডিউস ভোল্টেজ তৈরি হবে। আচ্ছা, এসি প্রথম যে হাফ সাইকেল, তাতে কী হবে, এটা পজিটিভ, এদিকটা নেগেটিভ, ঠিক আছে? এটা নেগেটিভ, তাহলে কী হবে, এটা পজিটিভ পাওয়াতে এইটা ফরওয়ার্ড বাসে, এই D1 ডায়োড ফরওয়ার্ড বাসে চলে যাবে, তাতে আমি কী হবে না, আমি এই পোর্শনটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হাফ সাইকেল অর্থাৎ এইটা, তখন কী হবে, উপরটা নেগেটিভ হয়ে গেল, নিচটা পজিটিভ হয়ে গেল, অর্থাৎ D2 ডায়োডটা তখন ফরওয়ার্ড বাসে চলে গেল, D1 চলে গেল নেগেটিভ রিভার্স বাসে। সো D2 দিয়ে কারেন্ট যাবে, এবং সুন্দর করে আমি এটাকে দেখো এখানে লাগিয়ে রেখেছি মাঝখান থেকে, এইভাবে ভেঙে দিয়েছি। এই ভেঙে দেওয়ার মানেটা হচ্ছে যে এই তারের সঙ্গে এই তারের কোনো যোগাযোগ নাই, ঠিক আছে? এর স্ট্রেট টেনে দিতাম তাহলে কিন্তু এরা যুক্ত পরস্পর বোঝাতে পারে। এই ভেঙে দেওয়া মানে এই যে তারটা আমি এঁকেছি, এই তারটার সঙ্গে এই নিচের যে ভার্টিক্যাল যে তারটা আছে তার সঙ্গে কোনো সংযোগ নেই, সেটা বোঝানোর জন্য। তাহলে এইটা যখনই ফরওয়ার্ড বাস পেলো, তাহলে নেক্সট হাফ সাইকেল অর্থাৎ আমি এইটা পেয়ে গেলাম। আবার তারপরের হাফ সাইকেলে কী হবে, যখন আমি এই পোর্শনটা দেখব, তখন আবার এটা রান করবে, পরেরটা পাবো। অর্থাৎ আমি দেখো তাহলে পুরো কারেন্টটাই কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তাহলে ডিসি আউটপুট পেলাম, পুরো ভোল্টেজটা আমি পাচ্ছি, কোনো বাদ যাচ্ছে না কিছু, সব মানলাম। কিন্তু আবারও সেই একই প্রশ্নই কিন্তু আমার কাছে থেকে গেল যে ডিসি কি হলো, একমুখী তো হলো, একমুখী হলো, আমি পুরো কারেন্টটা পেলাম,
পুরো ভোল্টেজটা পেলাম, কোনো বাদ গেল না, ওখানে হাফ পেয়েছিলাম, এখানে ফুল পেলাম, ঠিক আছে, সবগুলো সাইকেলই পেলাম। কিন্তু আমার তো ডিসি তো এইটা, কোনো ভোল্টেজ চেঞ্জ হবে না, এখানে তো আবার তো সেই ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, বার থেকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমছে, জিরো হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, আবার কমছে, জিরো হচ্ছে। তো ভোল্টেজ তো সবসময় আপ ডাউন করবে ডিসিতে, সেটা ডিসি নয়, তাহলে এটাকেও আমি ডিসি বলতে পারছি না, ঠিক আছে। তাহলে ডিসি করতে গেলে কী করতে হবে, এবার আমরা আসি, এটা কিন্তু বইয়ে নাই, বইয়ে কিন্তু এটাকে ডিসি বলে দেবে, ডিসি নয়। কিন্তু ডিসি করতে গেলে যেটা করতে হবে, এইখানে আমাকে একটা নতুন জিনিস লাগাতে হবে, ক্যাপাসিটার, ঠিক আছে, অর্থাৎ ধারক লাগাতে হবে একটা এইখানে। তাহলে ধারকটা লাগালে কি হবে না, ধারকটা হবে এই যে এ যখন ভোল্টেজটা যখন বাড়তে 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 ম্যাক্সিমাম হলো, ধারকের মানটা আমি ওইভাবেই ঠিক করব, ম্যাক্সিমাম হলো, তখন কী হলো, ধারকটা চার্জড হলো, ঠিক আছে। এখান থেকে এখানে যখন ম্যাক্সিমাম হলো, ভালো করে শোনো, তখন ধারকটা চার্জড হলো। চার্জড হওয়ার পর এই যখন নামছে, এবার ভোল্টেজ যখন কমছে, তখন কিন্তু ধারকটা ডিসচার্জ হতে শুরু করবে, ঠিক আছে। ফলে এইটা সরাসরি চলে যাবে এইখানে, এইরকম, অর্থাৎ আমার ভোল্টেজটাকে কমতে দিল না, ডিসচার্জ হতে শুরু করলো ওই সময়টা, যে সময়টুকুতে ও এই নেমে জিরো হচ্ছে আর এখানে যাচ্ছে, সেখান থেকে আবার বাড়ছে একটু একটু করে, সেই সময়টুকু জুড়ে ও ডিসচার্জ হলো এই ক্যাপাসিটারটা। ফলে আমার ভোল্টেজটা কিন্তু নামলো না, এই যে উঠে গেল তারপর কিন্তু আর নামলো না, এই স্ট্রেট এখানে চলে গেল, ঠিক আছে। আবার ঠিক একইভাবে পরবর্তী ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াস পাচ্ছে, সে এই ডিসচার্জ যখন কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু কি হলো না, ওই সময়ের মধ্যে কিন্তু ও আবার চার্জিং শুরু হয়ে গেল, ঠিক আছে, আবার চার্জিং শুরু হয়ে গেল। ফলে এই জায়গায় পৌঁছানো অবধি ও চার্জড হলো, চার্জড হওয়ার পর ও আবার যখন নামতে শুরু করবে এই পোর্শনটা, তখন কিন্তু ও আবার ডিসচার্জ হতে শুরু করবে, ফলে আবার কিন্তু ও ভোল্টেজটাকে ফল করতে দেবে না ক্যাপাসিটার। অর্থাৎ এইভাবে কিন্তু চার্জিং আর ডিসচার্জিংয়ের মধ্যে দিয়ে এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে সে পূরণ করবে, এই যে নেমে যাচ্ছিল কমে যাচ্ছিল, সেই গ্যাপটা কিন্তু সে পূরণ করবে। কী হলো? আচ্ছা, আর বেশি সময় নেব না, আমার সময় নেই আর, একদমই তাড়াতাড়ি শেষ করি ভিডিওটাকে। আচ্ছা, তাহলে এইভাবে আমি পেতে পারি, এটাকে বলছে পাওয়ার সাপ্লাই, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, একটা সুনিয়ন্ত্রিত ভোল্টেজ পাবো, একদম ডিসি ভোল্টেজ, কোনো কমা বাড়া নয়, যেটাকে আমরা স্টেবিলাইজার বলি, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, এইভাবে আমি বার পেতে পারি। তাহলে এই ক্যাপাসিটারের ভূমিকাটা কিন্তু তোমাদের বইয়ে নাই, তো আমি এটা দেখিয়ে দিলাম এখানে। নেক্সট যেটা আছে, একটা প্রবলেম ছোট্ট করে দেখিয়ে দিই, যে ফরওয়ার্ড বায়াস বলতে কী বোঝে, এই যে 3-4টে আমি ছবি এঁকেছি, তোমাদের অনুশীলনী থেকে নিয়েছি প্রবলেমটা। দেখো ফরওয়ার্ড বায়াস তাহলে কোনগুলো ফরওয়ার্ড বায়াস আছে, এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পি পোর্শনটা +10 ভোল্টেজ এবং এটাকে +5, দুটোকেই প্লাস ভোল্টেজ দিয়েছি, কিন্তু একে তুলনামূলকভাবে বেশি ভোল্টেজ দিয়েছি। তাই পিকে যদি বেশি ভোল্টেজ দিয়ে থাকি, পজিটিভ ভোল্টেজ যদি পিতে বেশি থাকে, তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস হবে, অর্থাৎ এটা ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। পরের ছবিটা দেখি, পি পোর্শনে দিয়েছি -5 দিয়েছি, এখানে দিয়েছি -12, ঠিক আছে, অর্থাৎ তবুও কিন্তু মাইনাস দিলেও কিন্তু এর ভোল্টেজটা কিন্তু বেশি, এর ভোল্টেজটা কিন্তু কম, অর্থাৎ এটাও কিন্তু ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলছে, এটা গ্রাউন্ড করেছি, ঠিক আছে, এটা করা মানে গ্রাউন্ড করা, গ্রাউন্ড মানে হচ্ছে ভোল্টেজটা 0, তাহলে এটা 0, এটা -10, তাহলে বেশি, -10 থেকে বেশি, পি পোর্শনে বেশি, তাহলে এটাও ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে। আচ্ছা, এটা কত দিয়েছি 0, এখানে 0 ভোল্টেজ গ্রাউন্ড করেছি, পিতে 0, এন টাইপে +5 ভোল্ট, তাহলে এন টাইপটা বেশি, তাহলে এটা কিন্তু রিভার্স বায়াস, ঠিক আছে। আচ্ছা, আর একটা প্রবলেম আছে, ছোটো প্রবলেম, তাদেরকে বলে দিই। 12 ভোল্ট দিয়েছি, 4 ভোল্ট, এখানে একটা তোমার ডায়োড আছে 3 ওহম একটা রোধযুক্ত, এখানেও একটা 2 ওহম রোধযুক্ত ডায়োডের সঙ্গে। দেখো কারেন্ট কত হবে জিজ্ঞেস করছে, তোমরা কিন্তু এটাকে প্যারালালি করবে না, 3 আর 2কে প্যারালাল কম্বিনেশন কখনো করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। কিন্তু এই কারেন্ট যাচ্ছে পজিটিভ দিক, এটা এন সাইড, এটা পি সাইড, তাহলে দেখো এই ডায়োডটা কিন্তু রিভার্স বায়াসে চলে গেল, ঠিক আছে। রিভার্স বায়াসে চলে গেল মানে এই দিকে আর কোনো কারেন্ট আর যাবে না, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, এই সার্কিটের মধ্যে আছে বলেই ধরবো না। সিম্পলি শুধু এইটা দেখো, পজিটিভ দিকটা গিয়ে পিতে গিয়ে লেগেছে, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, অর্থাৎ এইদিকে কারেন্টটা হবে। তাহলে আমার টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 2 ওহম প্লাস 4 ওহম, অর্থাৎ 6 ওহম, ঠিক আছে। তাহলে আমার কারেন্ট কত, 12 ভোল্ট বাই 6, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে।